This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এজ রিল্যাক্সেশন পাবে, কারা পার্টিসিপেট করতে পারবে এবং কোন নিয়ম অনুযায়ী এই নতুন যে সিলেকশন প্রসেস সেটা কন্ডাক্ট হবে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে দুর্নীতি হয়েছিল, তাই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা ক্যান্সেল হয়েছিল 4টে নিয়োগের সাপেক্ষে। ফলে যদি নতুন নোটিফিকেশান দিতে হয় তাহলে কোন রুল অনুযায়ী হওয়া উচিত? খুব স্বাভাবিকভাবেই 2016 রুল অনুযায়ী হওয়া উচিত। নতুন কোনো রুল ফ্রেম করে সেখানে 10 নাম্বার প্রায়র এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ করে যারা বঞ্চিত হলো তাদেরকে আবার পুনরায় পিছিয়ে দিয়ে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে 90 নম্বরের, আর অন্যরা যারা এই বেনিফিট নিয়ে চাকরি করলো তাদের প্রসেসটা হয়ে যাবে 100 নম্বরে। এটা কখনোই হতে পারে না। এই যে দুটো ক্লাস তৈরি করা হচ্ছে, এই দুটো ক্লাস কিন্তু পারমিসিবল না, প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে এজ রিল্যাক্সেশন দিয়েছে এভরি ক্যান্ডিডেটদের, কিন্তু অনেক ক্যান্ডিডেট যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল তারা এই মুহূর্তে এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না। তারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন একটা সার্টেন পোর্শন পর্যন্ত যাওয়ার পরে যেই 2016 সালের রোল নাম্বার দিচ্ছে তারপরে তারা আর প্রসিড করতে পারছে না। তাদের এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত সুপ্রিম কোর্টের জাজমেন্ট মোতাবেক, কিন্তু তারা পাচ্ছে না। সর্বশেষ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 14 তারিখ। ফলে ইন দ্য মিন হোয়াইল যদি তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যদি পার্টিসিপেট না করতে পারেন তাহলে কিন্তু তারা সাফার করবেন। তাদের খুব পরিষ্কার বক্তব্য যে আমাদের সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই মোতাবেক তাদের এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত। তার কারণ তাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, তারা বঞ্চিত হয়েছেন। অযোগ্য বা অবৈধরা তারা চাকরি পাওয়ার জন্য তারা বঞ্চিত হলেন, তারা আবার বঞ্চিত হবেন, এটা কখনোই হতে পারে না। এই সমস্ত বক্তব্য ছিল। এবং শুধু তাই না, আপনারা দেখেছেন আগের নাম্বার কিভাবে ডিভাইড ছিল। আগে 55 নম্বরে রিটেন এক্সামিনেশন ছিল, 35 নম্বর ছিল একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য, 10 নম্বর বরাদ্দ ছিল ইন্টারভিউয়ের জন্য। বর্তমানে করে দেওয়া হয়েছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, সেটা 60 নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, ওরাল ইন্টারভিউ 10 এবং লেকচার ডেমনস্ট্রেশন 10। এই যেটা আগে ওরাল ইন্টারভিউ শুধুমাত্র 10 ছিল, লেকচার ডেমো করে আরও 10 ঢুকিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি সিবিআই স্পেসিফিকলি রিটেন সাবমিশন দিয়েছেন যে ইন্টারভিউয়ে মার্কস ম্যানিপুলেশন হয়েছে। এখন ইন্টারভিউ প্লাস লেকচার ডেমো মানে 10-10-20, সেটা একেবারেই স্বেচ্ছাধীন ক্ষমতা হয়ে গেল, অল্টার করে দেওয়া হলো নাম্বার। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে? যারা মানে এই সিলেকশন প্রসেসে 2016 সালের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করে যারা চাকরি করছিল তারা পাবে কিনা, কারণ এন ব্লক গোটা সিলেকশন প্রসেস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে তারা তার বেনিফিট পাবে কি পাবে না পরিষ্কার নয়। শুধু তাই না, পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। কলকাতা হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট কিছু মডিফিকেশন করে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। এখনও পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ হয়নি। তাহলে তারা এই নতুন সিলেকশন প্রসেসে তারা ফর্ম ফিল আপ করছে কিনা, তারা আবার সিলেকশনের প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল কিনা, এই অ্যাসিওর কে করবে? স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি সেখানে কোথাও বলা নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা ফর্ম ফিল আপ করবে না, তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কারণ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্টে নির্দিষ্টভাবে বলা আছে। এখন বলবেন যে আমরা ওই রোল নাম্বার দেবেন সেই অনুযায়ী বুঝবো বা পরবর্তীতে আবার আমরা সেটাকে অ্যাসার্টেন করব, তাহলে তো প্রসেসটা আবার ত্রুটিপূর্ণ থেকে গেল। পরিষ্কার করে বলে দিলেই হতো যে এই ক্যান্ডিডেটরা তারা টেন্টেড। আমরা তো পরিষ্কার জানতে চাইছি কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা টেন্টেড হলো তারাই আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা। এই নাম্বারের যে তারতম্য ঘটানো হলো এটা সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এটা পারমিসিবল না, কিন্তু তারপরেও তারা করছেন। সেগুলোকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছি। মাননীয় বিচারপতি মামলাটি আগামী সোমবারের জন্য রেখেছেন। যে সুপার নিউমেরিক পোস্টে নয়, এটা আমি বলবো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তার কারণ সোমেন নন্দীর মামলায় প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে RC6, সেই মামলায় 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের সেখানে বলা আছে যে কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও টাকার লেনদেন হয়েছে, সে কথা উল্লেখ রয়েছে। তাহলে এই টাকার লেনদেন কারা করলো, কারা বেনিফিট পেল,
সেটা অ্যাসার্টেন করা এবং এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত কি উচিত না সেই নিয়ে আর্গুমেন্ট হবে। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যখন তদন্ত করছিল তখন এই দুর্নীতির তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের তথ্যও পাওয়া গেছিল। সেই সময় তদন্তকারী সংস্থা তারা আদালতে এসে একটি অ্যাপ্লিকেশন করেন, দিয়ে বলেন যে দেখুন প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে করতে আমরা মিউনিসিপ্যালিটি স্ক্যামের এই তথ্য পেয়েছি, আমরা তাহলে আদালত নির্দেশ দিক সিবিআই তদন্তে। আদালত সেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সময় সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গেছিলো স্টেট, সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলো, কিন্তু সেই সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত আপেল হয়েছে। আমাদের একই বক্তব্য যে যদি প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে করতে যদি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনেরও ডকুমেন্ট পাওয়া যায় দুর্নীতির, তাহলে এই ক্ষেত্রেও যেহেতু এটা একটা অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার কারণ একই দালাল সে পয়সা নিচ্ছে প্রাথমিকের দুর্নীতির জন্য, প্রাথমিকের চাকরি হচ্ছে না, সে ঠিক আছে ওয়ার্ক ফিজিক্যালেরও তোমার অ্যাডমিট কার্ড আছে, ওয়ার্ক ফিজিক্যালেরও ঢুকিয়ে দেওয়া হবে, নবম দশমের অ্যাডমিট কার্ড আছে, ঠিক আছে নবম দশমে ঢুকিয়ে দেওয়া হবে, একটাতে না পারলে আরেকটাতে ঢুকিয়ে দিয়েছে। এটাতে একেবারে এই যে টিচার স্ক্যামটা হয়েছে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ায়, কারণ এসএসসি 2016 সালে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনেও তারা কন্ডাক্ট করেছিল এবং 4টে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে একই চেয়ারম্যানের আন্ডারে, আর ওই আর দুটোতে নিয়োগে দুর্নীতি হয়নি, এটা কেউ বিশ্বাস করবে না। ফলে এবং খুব স্বাভাবিকভাবে সেই ডকুমেন্টগুলো সামনে চলে আসছে যে না ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে আর্থিক লেনদেন হয়েছে। এখনও পর্যন্ত ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সিবিআই তদন্তের নির্দেশ হয়নি, নির্দেশ হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে, যেমন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতেও যেমন ওই সাদা খাতার শিক্ষক রয়েছে, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন নিশ্চিতভাবে সাদা খাতা। এবং সেই জন্যই আমি উদাহরণ হিসেবে বলতে পারি স্কুল সার্ভিস কমিশন যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল সেখানে কি নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একেবারে 4টে নিয়োগ প্রক্রিয়ায় এন ব্লক বাতিল করে দিয়ে স্কুল সার্ভিস কমিশনকেই দায়িত্ব দিয়েছে আবার নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট করানো। ফলে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবে ত্রুটিহীনভাবে আইন মেনে। দেখুন দুর্নীতি কোনো প্রতিষ্ঠানের চেয়ার টেবিল করে না, দুর্নীতি করে সেই প্রতিষ্ঠানে যারা চেয়ারে বসে থাকে সেই সমস্ত ব্যক্তিরা। তারা যদি শ্রীঘরে চলে যায় অর্থাৎ জেলে চলে যায়, নতুন ব্যক্তি এসে নিশ্চিতভাবেই তারা যে দুর্নীতি করবে এটা তো আর হলফ করে বলা যায় না, দুর্নীতি করতেও পারে আবার নাও করতে পারে, কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। খুব স্বাভাবিকভাবে আর্টিকেল 12 যে অথরিটিগুলো রয়েছে সেই সমস্ত অথরিটির চেয়ারে যারা বসবেন তারা দুর্নীতি করতে চাওয়া উচিত নয়, কিন্তু দুর্নীতি করে ফেললে আদালত যদি সেটা ধরতে পারেন আদালত তাদের জেলে পাঠান এবং নতুন ব্যক্তি এসে তিনি দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করবেন। এই আশা নিয়ে আমাদের সকলকে বাঁচতে হবে।